হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফ্রেমের এপিসোড 7। এখনও পর্যন্ত আমরা দেখেছি মেমোরি এবং সারাস জঙ্গল থেকে পালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই 5 ড্র্যাগন নাইটস তাদের থামিয়ে দেয়। মেমোরি অনেক বুদ্ধি করে তাদের ফাঁদে ফেলে এবং তারা মেমোরি ও সারাসকে জীবিত রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই মেমোরি তাদের বিশ্বাসঘাতকতা করে এবং সবাইকে মেরে ফেলে। এরপর তারা সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। এখন গল্পের পরবর্তী অংশে আমরা দেখি কিছু সৈন্য পুরনো খন্দকের বাইরে কিছু খুঁজছে, কিন্তু তারা শুধু একটি পেটেন্ট পায়। তাদের একজন বলে, আমরা কি এটা লিওনকে রিপোর্ট করব না? আরেকজন উত্তর দেয়, এখানে কিছুই অদ্ভুত হয়নি, তাই কিছু রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। তুমি কি কাউকে খন্দকের ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখেছো? এরপর আরেকজন সৈন্য বলে, এটা সম্ভব নয়, এই জায়গা নির্জন এবং পরিত্যক্ত, এখানে কেউ আসবে না। এইদিকে মেমোরি তার জন্য একটা মুখোশ খুঁজছিল। দোকানদার বলে, তুমি কি ফ্লাইং কিং নিয়ে আগ্রহী? ফ্লাইং কিং আসলে ডেমনিক রেসের রাজা ছিল, যে একসময় ডেমন্সের একটা দ্বীপ তৈরি করেছিল এবং তাদের সাথে যুদ্ধ করেছিল, যারা তার দ্বীপে আক্রমণ করেছিল। কিন্তু পরে তাকে নির্বাসিত করা হয়, কারণ সবাই বলতে শুরু করে যে সে অশুভ শক্তি থেকে দূরে সরে গেছে। এরপর তারা সমস্ত সঙ্গীরা মারা যায়। এদিকে সারস চিন্তা করে, যদি আমি এখন আমার হৃদয়ের কথা শুনি, তবে আমি মেমোরির পথের কাটা হয়ে দাঁড়াবো। তাই আপাতত আমি শুধু তার তরোয়াল হব। আর মেমোরি এখন একটা মুখোশ দেখে ভাবে, আমি এখন কোনো নায়ক নই, ডেভিল হয়ে থাকাটাই আমার জন্য এখন বেশি মানানসই। গডেস, একদিন আমি তোমাকে হারাবো। তুমি এমন একজনকে অবজ্ঞা করতে পারবে না যে তার আত্মা ডেভিলকে দিয়ে দিয়েছে। এদিকে আমরা দেখি ম্যাগনার কিংডমে একটা মিটিং চলছে, যেখানে ম্যাগনারের রাজা সিগাম বলে, আমি শুনেছি 5 ড্র্যাগন নাইটস মারা গেছে। এটা বিশ্বাস করা খুবই কঠিন যে মানব জাতির সব থেকে শক্তিশালী ব্যক্তি পরাজিত হয়েছে। ঊর্জা কিংডমের রাজা জিন বলে, আমি তাদের মৃতদেহ দেখে নিশ্চিত হয়েছি, তবে এখনও তদন্ত চলছে। তখন সিগাম বলে, লিওনের কাছে কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে? গডেস তখন বলে, ব্ল্যাক ড্র্যাগন নাইট সারাস আশ্রমের পেছনে ছিল। আলোমা বলে, সে তো নিয়াহিলি নাইটসের পুরনো নেতা ছিল, তাই না? আমরা কি তাকে খুঁজে পেয়েছি? জিন বলে, যেখানে যুদ্ধ হয়েছিল সেখানে আমি একটা রক্ত ভেজা কাপড় পেয়েছি, হয়তো সেটা সারাসেরই, এবং সেখানে যত রক্তপাত হয়েছে তাতে মনে হচ্ছে সে মারা গেছে। আর নিয়ার যদি কথা বলতে হয়, আমি শুনেছি তার রাজাটা গত রাতে মারা গেছে। বলা হচ্ছে মারা যাওয়ার আগে তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। সিগাম বলে, আমি এমন কোনো রাজার কথা শুনতে চাই না যে লড়াইয়ের আগেই ভয় পেয়ে তার রাজ্য ছেড়ে দিয়েছিল। গডেস তখন বলে, এখন আমাদের এই বিষয় নিয়ে চিন্তা করা উচিত যে ব্ল্যাক নাইট, যাদের আমরা গ্রেট ডিমন সম্রাটের বিরুদ্ধে আমাদের শক্তি মনে করতাম, তারা আর নেই, যার ফলে আমাদের বড় ক্ষতি হয়েছে। আর এই কারণে অন্য পৃথিবী থেকে আসা হিরোদের গুরুত্ব আরও বেড়ে গেছে। ম্যাগনার কিংডমের রাজা বলে, মনে হচ্ছে গ্রেট ডিমনের আগমনে এলিয়েনও অনেক সুবিধা পাবে। তখন গডেস বলে, অবশেষে আপনি কি বলতে চান? যখন গ্রেট এম্পায়ার ডিমান আসবে, তখন সব রাজ্যই এলিয়েনের সাহায্য চাইবে। আপনি ঠিক বলছেন, আর অন্য কারোর কাছে কোনো বিকল্পও নেই। এই পৃথিবীতে যেই বেঁচে আছে তার উপরে অশুভ প্রভাব আছে, যার কারণে কেউ তাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারছে না। সিগাম বলে, তাহলে আমরা এগিয়ে যাই। তারপর সে জিজ্ঞাসা করে, আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি সত্যি মনে করো যে সারাস আশ্রম 5 ড্র্যাগন নাইটসকে হত্যা করেছে? ঠিক তখনই এক সৈন্য এসে সিগামকে একটা সংবাদ দেয়। সিগাম বলে, একটা দল দাবি করছে যে তারাই ব্ল্যাক ড্র্যাগন নাইটসকে হত্যা করেছে এবং তাদের নাম আশিনো। তারা একটি জাদুকরের দল, যারা এই মুহূর্তে ঊর্জাতে অবস্থান করছে। এদিকে সারাস বলে, যদি আমরা উত্তরের দিকে এগোতে থাকি, তাহলে খুব শিগগিরই আমরা গোল্ডেন ডিমন জোনে পৌঁছে যাব। আমি মনে করি এই জায়গা প্রস্তুতির জন্য উপযুক্ত। মেমোরি বলে, এই জায়গাটা কি? সারাস বলে, এটি ব্লাড ক্লোজ নামে পরিচিত। এখানে দাস এবং ভাড়াটে যোদ্ধারা একে অপরকে হত্যা করে। যারা এখানে যেতে তারা টাকা পায়। এই ব্লাড ক্লোজটা ডিউক অফ গার্সা এবং মসনারি গেট চালায়। এটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে, যদিও আগে এটি এমন জায়গা ছিল যেখানে মেরসেনারি গ্রুপগুলো তাদের জন্য যোদ্ধা খুঁজতে আসতো। এরপরেই মেমোরি এবং এরিন একটা ঘর ভাড়া করে এবং তথ্য সংগ্রহের জন্য একটি রেস্তোরাঁয় যায়, যেখানে লোকেরা 5 ড্র্যাগন নাইটসের মৃত্যুর বিষয়ে আলোচনা করছিল এবং এর জন্য সারাসকে দোষ দিচ্ছিল। তবে কিছু লোক এতে অস্বীকৃতি জানায় এবং আসিনের দলকে দায়ী করে। মেমোরি এই বিষয়ে সারাসকে জিজ্ঞাসা করে। তখন সারাস বলে, আসিনো গ্রুপ এখন খুবই বিখ্যাত হয়ে উঠেছে এবং মনে করা হয় তারা অভিশপ্ত দেবতার পূজা করে। ঠিক তখনই আমরা দেখি অ্যান্টো গ্রুপের কিছু লোক সেখানে উপস্থিত হয়।
মেমোরি ভাবে এরা খুব বেশি বিপজ্জনক নয়, কিন্তু যদি এরা আমাদের করা হত্যার ক্রেডিট নিতে চায় তাহলে সেটা খুবই ভালো ব্যাপার। তখন একজন বলে, এরা কি সত্যিই কোনো নাইটকে অভিশপ্ত করে হত্যা করতে পারে? অন্যজন উত্তর দেয়, জানি না, তবে যদি অন্য কেউ নাইটদের মেরেও থাকে তাহলে এরা বলবে এটা তাদেরই কাজ। যদি আমি ভেবে দেখি, খুব কম লোকই আছে যারা 5 ড্র্যাগন নাইটসকে হত্যা করতে পারে। তুমি কি ড্র্যাগন কিলার এবং লিও পার্কিন ব্লাড ফাইটারের কথা বলছো? অন্য লোকটি বলে, তুমি ফরবিডেন উইচকেও বিবেচনা করতে পারো, তবে সে তো ডার্ক এলফ, কিন্তু কেউ তাকে গত 10 বছর ধরে দেখেনি, তবে একজন আছেন যিনি তাকে দেখেছেন। তখনই মেমোরি তাদের কাছে গিয়ে খাবার এবং পানীয় অর্ডার করে, যার কারণে মেমোরিও এখন তাদের সঙ্গে কথা বলতে পারে। মেমোরি সেই ব্যক্তির বিষয়ে জানতে চায় যিনি দি ফরবিডেন উইচকে দেখেছেন। তখন একজন বলে, তুমি তার কাছাকাছি গিয়ে জানতে পারো, মনে হচ্ছে আজ তোমার ভাগ্য ভালো, দেখো সে নিজেই এখানে এসে গেছে। সে হলো মনারের সবচেয়ে শক্তিশালী ব্লাড ফাইটার ইউ স্পিড। মেমোরি তখন তার সঙ্গে দেখা করতে যায় এবং নিজেকে পরিচয় করায়। স্পিড বলে, তুমি এখানে কেন এসেছো? আমি মনে করি না যে তুমি একজন ব্লাড ফাইটারের মতো আমাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছো। মেমোরি উত্তর দেয়, তুমি ঠিকই বলেছ, আমি সরাসরি জানতে চাই তুমি কি জানো ফরবিডেন উইচ এখন কোথায় আছে? স্পিড বলে, তুমিও কি তাদের একজন যারা গুজবে বিশ্বাস করো? হ্যাঁ, এটা সত্য যে আমি গোল্ডেন ডিমন জোনে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আমি জানি না সে কোথায় আছে। তবে তুমি কেন তাকে খুঁজছো? মেমোরি বলে, আমি একজন স্কলার হতে চাই, আর এজন্য আমি একজন ভাড়াটে যোদ্ধাকে ভাড়া করেছি যাতে সে আমাকে সেখানে নিয়ে যেতে পারে। স্পিড বলে, সে জায়গা কিন্তু খুবই বিপজ্জনক, আর সত্যি বলতে তুমি 3 দিনও সেখানে টিকতে পারবে না। মেমোরি উত্তর দেয়, আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ, তুমি খুবই ভালো মানুষ, তুমি দেখতেও খুবই তরুণ, তাই নিজের জীবনটা আনন্দের সঙ্গে উপভোগ করো। এদিকে সারাস তাদের সব কথা শুনে ফেলে এবং মেমোরিকে বলে সে তোমাকে মিথ্যে বলেছে, তার মানে স্পিড জানে যে ফরবিডেন উইচ কোথায় আছে। এরপরে তারা দুজনে তাদের ঘরে ফিরে যায়। আমরা দেখি মেমোরি পিগি মারুর জন্য খাবার আনতে ভুলে গেছে, তাই সে গডেস থেকে পাওয়া ব্যাগ ব্যবহার করে এবং সেখান থেকে একটা চিজ কেক বের করে। কেক খেয়ে পিগি মারু এবং সারাস দুজনেই খুবই খুশি হয়ে যায়। সারাস তখন মেমোরিকে জিজ্ঞাসা করে, এটা কি, তোমার জগতে এটা রোজ পাওয়া যায়? মেমোরি বলে, হ্যাঁ, সবসময় পাওয়া যায়। সারাস বলে, এগুলো খুবই সুস্বাদু। যার উত্তরে মেমোরি বলে, আমি তোমাকে আবার খাওয়াবো, তবে আমি নিজে থেকে এই খাবার আনতে পারবো না। তখনই আমরা দেখি চিজ কেকের প্যাকেট দেখে সারাস খুবই অবাক হয়ে যায়, তার কাছে সেটা খুবই সুন্দর লাগে। মেমোরির কাছেও সারাস তখন খুব সুন্দর দেখায়। তখন মেমোরি বলে, চলো এবার আমরা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলি। প্রথমে আমাদের ফরবিডেন উইচের অবস্থান খুঁজে বের করতে হবে। যদি আমরা স্পিডের সঙ্গে আরও কথা বলতে পারতাম তাহলে ভালো হতো। ব্লাড ফাইটারদের জন্য তাদের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি? সারাস বলে, আমার মতে টাকা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই টাকা দিয়ে তারা নিজেদেরকে মালিকের কাছ থেকে মুক্ত করতে পারে। তাদের মুক্ত করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তখন আমরা দেখি স্পিড একজন ছোট মেয়ের সঙ্গে দেখা করছে এবং তাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে সে শীঘ্রই তাকে সেখান থেকে নিয়ে যাবে। এদিকে পরের দিন মেমোরি সারাসকে যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে দেখে এবং ভাবে, যখনই আমি তাকে দেখি আমার মনে হয় সেই জন্য একটা ম্যাজিক্যাল গার্ডের মতো রূপান্তরিত হচ্ছে। তার তরোয়ালের চালনা সত্যিই অসাধারণ এবং এই কারণেই স্যাভিড তার সঙ্গে লড়াই করতে চেয়েছিল। মেমোরি সারাসকে জিজ্ঞাসা করে, ক্লোজ কম্ব্যাটের কোনো কৌশল আছে? এই মুহূর্তে আমি আমার দক্ষতার উপরেই বেশি নির্ভরশীল, তবে ভবিষ্যতে হয়তো আমার এর প্রয়োজন পড়তেও পারে। সারাস উত্তর দেয়, যদি এমন হয় তবে আমি প্রথমে তোমাকে অল্প মুহূর্তে তোমার প্রতিপক্ষকে ব্লক করা শেখাবো। এদিকে সারাস কিছু ভাবতে থাকে এবং মেমোরি জিজ্ঞাসা করে, কি হলো তোমার? সারাস বলে, কিছুই না, যখন আমি হোলি নাইটদের প্রশিক্ষণ দিতাম তখন আমি তাদের এইভাবেই শেখাতাম, তাই সেই দিনগুলো মনে পড়ে গেল। চলো এবার তুমি আমাকে আক্রমণ করো, তবে মনে রেখো শারীরিক আক্রমণ করবে। মেমোরি সারাসকে ঘুষি মারতে যায়, কিন্তু সারাস তার হাত ধরে পিছন দিকে মুচড়ে দেয় এবং তার অন্য হাতও চেপে ধরে। সারাস বলে, যদি তুমি এভাবে করো তাহলে তোমার অস্ত্রের প্রয়োজন হবে না, আর তুমি এটা ব্যবহার করতে পারবে যখন তুমি তোমার প্রতিপক্ষকে বেশি আঘাত করতে চাও না। ঠিক তখনই সারাস খেয়াল করে যে সে এবং মেমোরি একে অপরকে স্পর্শ করছে, ফলে সে পিছিয়ে যায় এবং এর জন্য ক্ষমা চাইতে শুরু করে। মেমোরি বলে, তোমার কি শারীরিক স্পর্শ নিয়ে কোনো সমস্যা আছে? যদি তাই হয় তুমি আমাকে শুধু ফর্মগুলো শেখাতে
পারো। এই পদ্ধতিতে তোমার কোনো সমস্যা নেই তো? সারাস উত্তর দেয়, না, এতে আমার কোনো সমস্যা নেই। আর এখন ট্রেনিংয়ের পরে সারাস কাপড় ধুতে চলে যায়। মেমোরির কাপড় দেখে সে ভাবে, এতে এমন মনে হচ্ছে যেন আমরা এক হয়ে গেছি, কিন্তু আমাকে এমন ভাবা উচিত নয়। তখনই মেমোরি সেখানে এসে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে দেখিনি, আসলে তুমি এখানে কি করছো? সারাস উত্তর দেয়, কিছুই না, আমি শুধু দেখছিলাম আমার কাপড়গুলো কোথায় গেল। মাফ করবেন, আমি এখানে কাপড় ধুতে এসেছিলাম, তাই ভাবলাম আপনারও কাপড় ধুয়ে দিই। মেমোরি বলে, তুমি কি সত্যিই আমার কাপড় ধুয়ে দেবে? সারাস হেসে বলে, চিন্তা করবেন না, আমি কাপড় ধোয়ার ব্যাপারে বেশ অভিজ্ঞ। রাতে সারাস ঘুমিয়ে পড়ে, আর মেমোরি তখনও বই পড়ছিল। সারাসকে দেখে সে ভাবে, এই মেয়েটি সত্যিই খুবই ভালো। সারাস আমার তলোয়ার হয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করছে এবং এই ভূমিকায় সে তার অনেক আবেগকে দমিয়ে রেখেছে। আমাকে এর জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তখন আমরা দেখি সারাসও উঠে পড়ে। সে বলে, তোমার কি ঘুম আসছে না? মেমোরি উত্তর দেয়, জানি না, কিন্তু কোনো কারণে আমি ঘুমাতে পারছি না। সারাস বলে, আমার কাছে কিছু হার্বস আছে যা তোমাকে ভালো ঘুম দিতে পারে। মেমোরি মুচকি হেসে বলে, তোমার কাছে এমন অনেক কিছুই আছে। যদিও হার্বস দেখতে একই রকম, কিন্তু তাদের প্রভাব একেবারেই আলাদা। যেমন এটি খেলে তোমার মধ্যে অনেক শক্তি আসবে। মেমোরি একটা কিউবের টুকরো জলে ফেলে একটা স্যুপ তৈরি করে এবং সারাস তাতে হার্বস মিশিয়ে দেয়। তবে ভুলবশত 1 কাপের মধ্যে বেশি ডোজ পড়ে যায়। সারাস বলে, আমি ভুল করে বেশি ডোজ দিয়ে ফেলেছি, তাই হয়তো স্যুপটা অনেক ঘন হবে, তবে তুমি এটা খেলে খুবই আরাম পাবে। মেমোরি বলে, আমার তো তেমন কিছুই মনে হচ্ছে না। সারাস হার্বটাকে ভালোভাবে দেখে এবং অবাক হয়ে যায়। মেমোরি মুচকি হেসে বলে, তুমি আবার ভুল করেছো, তাই না? সারাস ক্ষমা চাইতে গিয়ে বলে, আমাকে মাফ করে দিও। মেমোরি বলে, কোনো দরকার নেই, কারণ এখন তোমার কারণে আমি রাতে আরও বেশি পড়তে পারবো। মেমোরি তখনও নিজেকে শান্ত করে রাখতে পারছিল না। সারাস বলে, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? মেমোরি বলে, না না, তুমি ঘুমোও, আমাদের সকালে তথ্য সংগ্রহ করতে যেতে হবে। সারাস জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? মেমোরি বলে, তুমি কি জানতে চাও, বলো। সারাস বলে, তুমি কি নিজেকে প্রলোভনের হাত থেকে বাঁচাতে পারবে? মেমোরি বলে, তুমি এমনটা বলতে পারো। আমার মতে এই মুহূর্তে আমি খুব শক্তিশালী অবস্থায় রয়েছি। এই সময় আমার প্রতিশোধী সবার উপরে, তাই আমি অন্য কোনো কিছুর দিকে মন দিচ্ছি না। আমার জন্য এটা একরকম অভিশাপ। আমি তখনই অন্য কিছুর দিকে তাকাতে পারবো যখন আমি আবার প্রতিশোধ নেব, আর ততদিন আমি অভিশপ্তই থাকবো। সারাস বলে, যদি এমন হয় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই অভিশাপ খুব শিগগিরই ভেঙে যায়। পরের দিন সকালে সারাস স্পিডের সম্পর্কে তথ্য নিয়ে ফিরে আসে এবং মেমোরিকে জানায়, স্পিড আসলে এক সময় ত্রিতদাস ছিল, যাকে দাস বাজার থেকে কিনে আনা হয়েছিল। সে তার প্রথম লড়াইতে অসাধারণ কিছু করেছিল এবং 3 বছর পরেও তাকে কেউ হারাতে পারেনি। তুমি কি শুনেছ, কাল তার ফাইনাল ম্যাচ? এর মানে সে এত টাকা কামিয়ে ফেলেছে যে সে এখন মুক্ত হতে পারে, আর এখন টাকার বিনিময়ে তার সঙ্গে কথা বলা যাবে না। তবে আমার কাছে এমন কিছু তথ্য আছে যা খুবই অদ্ভুত। আসলে এই 2 বছর আগে সে এত টাকা জমিয়ে ফেলেছিল যে সে মুক্ত হতে পারত। যেটা শুনে মেমোরি জিজ্ঞাসা করে, তাহলে এতদিন ধরে সে কেন এখানে আছে? সাইরাস বলে, সে একজন শিশুর জন্য এখানে রয়েছে যাকে সে মুক্ত করতে চায়। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই অ্যারেনায় বারবার এমন ঘটেছে যে শক্তিশালী ব্লাড ফাইটাররা ফাইনাল ম্যাচে মারা যায়। মেমোরি বলে, আমি শুনেছি, তবে তাদেরকে এমন কার সঙ্গে লড়তে পাঠানো হয় যে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী? সাইরাস বলে, আমারও তেমনই সন্দেহ। মনে হচ্ছে যারা এই ব্লাড ক্লোজটি চালায় তারা ব্লাড ফাইটারদের বিরুদ্ধে কাজ করছে। মেমোরি বলে, যদি এমনই হয় তাহলে আমরা আমাদের রাস্তা পেয়ে যাব। আর এরই সঙ্গে এই এপিসোড এখানে শেষ হয়। পরবর্তী এপিসোডের লিঙ্ক আপনার স্ক্রিনের ওপরেই রয়েছে, ক্লিক করলেই আপনি দেখতে পারবেন।